वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কাহিনী তত্ত্বের ননস্টপ সিরিজে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নির্বাচন করা হয়েছে আহসান হাবিবের প্রত্যেকটি গল্পের সংমিশ্রণ। আহসান হাবিব জন্ম 15 নভেম্বর 1957 খ্রিস্টাব্দে। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কার্টুনিস্ট এবং ব্রহ্মসাহিত্যিক এবং কমিক বই লেখক। পল্টু পিল্টু, পটলা কেবলা তার তৈরি কিছু বিখ্যাত কমিক চরিত্র। তিনি জনপ্রিয় মাসিক ব্রহ্মপত্রিকা উন্মাদের বর্তমান প্রধান সম্পাদক। এছাড়া বেশ কিছু হাস্যরসাত্মক নাটক রচনা করে তিনি সুনাম কুড়িয়েছেন। তিনি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং মুহাম্মদ জাফর ইকবালের সর্বকনিষ্ঠ ভ্রাতা। বাংলাদেশি কার্টুনের পিতা, গ্র্যান্ডফাদার অফ জোকস আরও নানা রকম উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে। আজকের সকল নির্বাচিত গল্প ভূত সমগ্র এই গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে। আমাদের ডেসক্রিপশন বক্সে প্রতিটি গল্পের নাম দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন, কিংবা আপনারা আমাদের সাথে থেকে এই ননস্টপ আহসান হাবিব সিরিজ উপভোগ করতে পারেন। শুরু হচ্ছে আমাদের ননস্টপ আহসান হাবিব সিরিজের প্রথম গল্প, রক্তধারা। মোতালেব সাহেবের খুব বাজে একটা অভ্যেস রয়েছে। একবার যেটা মাথায় ঢোকে সেটা না করা পর্যন্ত তার অস্থির লাগে। যেমন এখন সেরকম একটা ব্যাপার ঘটেছে। রাত 12:30টায় তার মনে হচ্ছে চুল কাটা দরকার। চুলটা কানের উপর চলে এসছে। চুল কানের উপর চলে আসলেই তার কেমন যেন গা ঘিনঘিন করতে থাকে। তিনি ভালো করেই জানেন রাত 12:30টায় কোনো সেলুন খোলা থাকবে না। তিনি একা মানুষ, বিয়ে থা করেননি, তাই রাত 12:30টায় বাড়ি থেকে বেরোতে গিয়ে কাউকে কোনো কৈফিয়ত দিতে হলো না। হাঁটতে হাঁটতে রাস্তার শেষ মাথায় যেখানে বেশ কিছু দোকানপাট আছে সেখানে গিয়ে হাজির হলেন। এই পাড়ায় এসেছেন বছর খানেক হলো, অথচ কি আশ্চর্য, এই দিকটায় কখনো তার আশা হয়ে ওঠেনি। মফস্বল শহরের আধুনিকতা এখানে এই রাস্তার শেষ মাথায় এসেই আচমকা শেষ হয়েছে যেন। কিছু ঝুপড়ি টাইপের দোকানপাট এখনো টিকে রয়েছে, তবে সবই এখন বন্ধ। একটা ঝাঁপ ফেলা দোকানের সামনে বেঞ্চির উপর দুজন লোককে দেখা গেল বিড়ি টানছে। কি ভেবে তাদেরকে জিজ্ঞেস করলেন মোতালেব সাহেব। আচ্ছা, এখানে কোনো সেলুন খোলা পাওয়া যাবে এই সময়? এত রাতে সেলুন পাবেন কই? আরেকজন পাশ থেকে বলল, আছে, মতির সেলুনে যান, অনেক রাত অবধি তো খোলা রাখে। মতির সেলুনটা কোথায়? ওই যে সামনে ওই বড় বট গাছটার বাম দিকে মোড় নিলেই দেখবেন একটা লাল সাইনবোর্ড। ভিতরে ভিতরে খুশি হয়ে উঠলেন মোতালেব সাহেব। বটগাছটার কাছে পৌঁছে মোতালেব সাহেবের মনে হলো কাজটা বোধহয় ঠিক হয়নি। এত রাতে এরকম একটা জায়গায় চুল কাটতে আসার কোনো মানে হয় না। তবে লাল সাইনবোর্ডটা তার চোখে পড়ল। সাইনবোর্ডের পাশে টিমটিমে একটা বাল্ব জ্বলছে বলেই বোঝা যাচ্ছে সাইনবোর্ডটা লাল। তাতে আঁকাবাঁকা হাতে লেখা মতির সেলুন। তবে আশ্চর্য,
রাত 12টার সময়ও মতি তার সেলুন খোলা রেখেছে। খচখচ করে কাঁচির শব্দে চুল কাটছে মিশমিশে কালো একটা লোক। সম্ভবত সেই মতি হবে। চুল কাটা যাবে? গলা বাড়িয়ে জিজ্ঞেস করলেন তিনি। কেন কাটা যাবে না? বসুন। মোতালেব সাহেব খুশি মনে বসলেন। দোকানের অবস্থা খুব একটা সুবিধের না। তা হোক, সেলুন তো, চুল তো কাটানো যাবে। তিনি যে বেঞ্চে বসলেন তার উপর ভাঁজ করা রয়েছে একটা খবরের কাগজ, 3 দিনের পুরনো। সেটাই তুলে নিলেন হাতে। খবরের কাগজ পড়তে পড়তে তিনি খেয়াল করলেন মতি চুল কেটে এখন খুর হাতে লোকটি দাড়ি শেভ করছে। তা করুক, মোতালেব সাহেবের তাড়া নেই। কতক্ষণ এইভাবে খবরের কাগজ পড়ছিলেন কে জানে। হঠাৎ তিনি খেয়াল করলেন ঘড়িতে 2:30 বাজে। 2:30? এত বেঁচে গেছে। মতি লোকটি এতক্ষণ শেভ করতে করতে গুনগুন করে কিছু একটা সুর ভাজছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। ওপরে একটা পুরনো ফ্যান চলছিল, সেটার শব্দও বন্ধ। একেবারে নিঃশব্দ চারিদিক। আর তখনই মোতালেব সাহেব আঁতকে উঠলেন। তার পায়ের পাশ দিয়ে একটা সরু সাপের মতো কিছু হেঁটে চলেছে। তিনি পা সরিয়ে নিতে গিয়েই টের পেলেন সাপ নয়, সরু রক্তের একটা ধারা বয়ে চলেছে। রক্ত? রক্ত কোত্থেকে এলো? তিনি রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখেন সেটা এসেছে তার সামনের চেয়ারের তল থেকে, যেখানে বসে আছে লোকটি, যাকে মতি ধারালো খুর দিয়ে শেভ করে দিচ্ছে। তিনি ঝট করে মুখ তুলে তাকালেন মতির দিকে। মতির হাতের খুর রক্তে লাল হয়ে আছে, তখনও টপ টপ করে রক্ত পড়ছে। স্যার, একটা ভুল হয়ে গেছে। কে? কম্পিত গলায় জানতে চান মোতালেব সাহেব। মতি চোখের ইশারায় চেয়ারে বসা লোকটাকে দেখায়। মোতালেব সাহেব তখন উঠে দাঁড়িয়েছেন। তিনি দেখেন চেয়ারে বসা লোকটা হাঁ করে আছে, চোখ দুটো খোলা, তার গলাটা নিপুণভাবে দুভাগ করে কাটা। সেখান থেকেই রক্ত ঝরে পড়ছে। বেখেয়ালে খুঁড় চালিয়ে ফেলেছি। মোতালেব সাহেব প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সেলুন থেকে প্রায় লাফ দিয়ে চলে এলেন বাইরে। বেরিয়েই তিনি ছুটতে আরম্ভ করলেন পাগলের মতো। ছুটতে ছুটতে এসে তিনি সেখানে দাঁড়ালেন যেখানে সেই লোক দুটো তখনও বসে আছে। তাদের হাতে অবশ্য তখন কোনো বিড়ি জ্বলছিল না। তাদের দুজনকে দেখেই তিনি যেন সাহস পেলেন। এদেরকে কি বলা উচিত ঘটনাটা? একটু আগে মতির দোকানে একটা খুন হওয়ার ঘটনা ঘটেছে। তারাই কথা বলে উঠল। তাদের একজন ফ্যাঁসফ্যাঁসে গলায় জিজ্ঞেস করল, কি দাদা, চুল কাটলেন না? মতি। তিনি বলার চেষ্টা করলেন ঘটনাটি, কিন্তু তার আগে তাদের একজন বলে উঠল, মতি তো গলা কাটছে। স্তব্ধ হয়ে গেলেন মোতালেব সাহেব। এরা জানলো কিভাবে? আর তখনই তিনি খেয়াল করলেন লোক দুটো তার দিকে মাথা তুলে আঙুল দিয়ে তাদের গলার দিকে দেখালো। তিনি হতভম্ব হয়ে দেখলেন তাদের দুজনেরও গলা দুটো কাটা, ঠিক সেলুনের লোকটির মতো করে। মোতালেব সাহেবের মনে হলো তার পা দুটো 10 মণ ওজন হয়ে মাটিতে যেন গেঁথে গেছে। তিনি 10 মণ ওজনের পা নিয়ে আছড়ে পাছড়ে ছুটতে লাগলেন। কতক্ষণ ছুটছেন তার খেয়াল নেই। হঠাৎ একটা রিক্সা দেখতে পেলেন। এই রিক্সাওয়ালা যাবে? রিক্সাওয়ালা কোনো কথা না বলে ওঠার ইঙ্গিত করল। মোতালেব সাহেব প্রায় লাফিয়ে উঠে পড়লেন। পুরো ব্যাপারটা তিনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করলেন।
হঠাৎ খেয়াল করলেন তিনি উত্তেজনা বশে রিক্সাওয়ালাকে বলেননি কোথায় যেতে হবে, কিন্তু রিক্সাওয়ালা ঠিক ঠিক তার বাসার সামনে এসে থামলো। কি করে বুঝলে তুমি এটা আমার বাড়ি? রিক্সাওয়ালা কোনো কথা বলল না। তার গলায় একটু গাঢ় রঙের মাফলার, চুপচুপে ভেজা, সম্ভবত রক্তে, কেননা তার সাদা গেঞ্জিতেও গলা থেকে লাল রক্তের একটা ধারা তখনও বইছে। মোতালেব সাহেব কোনো মতে গেটের দরজা ধরে দাঁড়ালেন। রিক্সাওয়ালা রিক্সা ঘুরিয়ে চলে গেল ভাড়া না নিয়েই। এসব কি হচ্ছে? তার কি মাথা খারাপ হয়ে গেল? তিনি টলতে টলতে দরজার কাছে এসে পকেট দিয়ে চাবিটা বের করলেন। তালা খুলতে যাবেন, দেখেন তালা খোলা। তবে কি তিনি ভুল করে তালা না লাগিয়ে বের হয়ে গেছিলেন? এরকম ভুল তো কখনো হয় না। ঢুকে দেখেন ড্রয়িং রুমের লাইট জ্বলছে। অবশ্য ড্রয়িং রুমের লাইট তিনি জ্বালিয়েই গিয়েছিলেন সেরকমই মনে পড়ছে। ঘরে ঢুকে দরজা লাগাতে গিয়ে তিনি হিম হয়ে গেলেন। সোফায় বসে আছে মতি। তার সামনের টেবিলে একটা কাঁচি, চিরুনি আর একটা খুরটা থেকে রক্তের ধারা দামি কাঁচের টেবিলের উপর দিয়ে গড়িয়ে আসছে। মোতালেব সাহেবকে দেখে মতি দাঁত বার করে হাসল। স্যার, আপনি চুল না কেটে চলে এলেন যে? মোতালেব সাহেব দাঁড়িয়ে থেকে কুলকুল করে ঘামতে থাকলেন। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে তার, দম আটকে আসছে। তিনি দেখলেন মতি খুব স্বাভাবিক ভঙ্গিতে খুরটা নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। পরদিন মোতালেব সাহেবের বাসার সামনে মানুষের ভিড় দেখা গেল। কে বা কারা মোতালেব সাহেবকে বিছানায় ঘুমন্ত অবস্থায় খুঁড় দিয়ে গলা কেটে হত্যা করে গেছে। নিশ্চয়ই কোনো সন্ত্রাসীর কাজ। পাড়ার লোকেরা তাই ভাবল। এতক্ষণ আপনারা শুনছিলেন রক্তধারা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গল্পটি একটি কাল্পনিক গল্প, একটি ক্লাস 9-এ পড়া মেয়ের গল্প। ছোট্ট মেয়েটি কী কারণে ভয় পেল, কেনই বা ভয় পেল, সেটা জানতে হলে শুনতে হবে এই গল্পটি। আমাদের এই ননস্টপ সিরিজের পরবর্তী গল্প বিথির ভয়। বিথি আগামী বছর 9-এ উঠবে। অবশ্য তাকে দেখলে সেটা বোঝার উপায় নেই। দেখলে মনে হয় হয়তো 6 কিংবা বড়জোর 7-এ পড়ে। একদিন স্কুল থেকে ফিরে বিথি দেখে ড্রয়িং রুমের পাশের ছোট্ট রুমটা, যেটা এতদিন স্টোর রুম ছিল, সেটা খালি করে ঝেড়ে মুছে পরিষ্কার করছেন মা। কি ব্যাপার মা? এই ঘরটা ঠিকঠাক করছি। কেন মা? কেন রে, তোর বাবা তোকে কিছু বলেনি? কি বলবে? আজ থেকে এটা তোর ঘর। হ্যাঁ? বারে, বড় হয়েছিস যে, এখনো বাবা মার সাথে ঘুমাবি? এই দেখ কি সুন্দর বিছানা করা হয়েছে তোর জন্যে। বিথির মনটা খারাপ হয়ে গেল। তার আসলে একা একা ঘুমাতে ভয় লাগে। তার ভীষণ ভূতের ভয়। কিন্তু তারপরেও সে মেনে নিল। নিজের একটা ঘর হবে, এটাও তো মন্দ না। ঘরটা কিন্তু ভালোই হলো। বাবা খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। বাবা অবশ্য বললেন, শোন, একা একা ঘুমাতে কখনো ভয় লাগলে চলে আসবি, পাশের ঘরেই তো আমরা আছি। আসলে বাবা একটু ভুল বললেন। ঘরটা পাশেই, তবে যেতে হয় একটা লম্বা করিডোর পার করে। কিন্তু নিজের ঘরটাকে ভালোবেসে ফেলল বিথি।
প্রথম যেদিন ঘুমাতে গেল সেদিন সে টেরই পেল না। আসলে ওই দিন স্কুলে ওদের একটা ক্লাস পার্টি ছিল, তাই খুব পরিশ্রম হয়েছিল ওর, তাই শোয়ামাত্রই ঘুমিয়ে পড়ে বিথি। দ্বিতীয় দিন কিছুতেই আর ঘুম আসে না। তার ঘরে ছোট্ট একটা জানালা রয়েছে, একটু উপরের দিকে জানালাটা। জানালার ওপাশেই রয়েছে একটা গাছ, তেঁতুল গাছ। তেঁতুল গাছের একটা ডাল মাঝে মাঝে তার জানালার পাল্লায় ধাক্কা খায়। তখন বুকটা ধপ করে ওঠে বিথির। ইচ্ছে হয় ছুটে চলে যায় বাবা মার ঘরে। তৃতীয় দিনটাও ভালোই কাটল। চতুর্থ দিনেও কোনো সমস্যা হলো না। পঞ্চম দিনে একটা ছোট্ট সমস্যা হলো। রাত তখন 1:30টার মতো। বিথি লাইট জ্বালিয়ে একটা বই পড়ছিল। ঠিক তখন কি একটা শব্দ হলো। মনে হলো বন্ধ করা জানালার পাল্লায় কেউ যেন টোকা মারছে। একবার, দুবার, 3বার। তারপর মিহি গলায় কে যেন ডাকলো বিথিকে। বিথি, বিথি, বিথি। বিথির প্রথমে মনে হলো মা ডাকছেন। না, মা না, কারণ ডাকটা আসছে জানালার ওপাশ থেকে। বিথির বুকটা ধক করে উঠল। তারপর সাহস করে বিথি ফিসফিস করে জিজ্ঞেস করলো, কে? আমি 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 3বার আমি শব্দটা শুনল বিথি। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে শব্দটা হলো বিথির ঘরের ভেতর। বিথি বই বন্ধ করে সঙ্গে সঙ্গে উঠে বসলো। ঘরে লাইট জ্বলছে। তারপরেও প্রচণ্ড ভয়ে বিথি থরথর করে কাঁপতে লাগলো। বাবা, বাবা! চিৎকার করে বাবাকে ডাকলো বিথি। অবশ্য ডেকে লাভ নেই, বাবা মা শুনতে পাবেন না। একটা কাজ করা যেতে পারে। দেওয়ালে শব্দ করলে ওপাশের ঘরে বাবা মা নিশ্চয়ই শুনতে পাবে। তাই করবে নাকি এক ছুটে বাবা মার ঘরে চলে যাবে? বিথি তার খাট থেকে নামতে যাবে, কিন্তু খাটটা অনেকটাই উঁচু। সে মেঝেতে পা দিতে যাবে, ঠিক তখনই বিথি একদম জমে গেল। ঠিক তার খাটের তলা থেকে একটা মাথা বের হয়ে আসছে, একটা বাচ্চার মাথা। যেন সে খাটের নিচে লুকিয়েছিল, এখন বের হয়ে আসছে। প্রচণ্ড ভয় আবার লাফিয়ে খাটের উপর বসলো বিথি। সে টের পেল তার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধক ধক করছে। বাচ্চাটার কপাল পর্যন্ত দেখা যাচ্ছে। হঠাৎ বাচ্চাটা থেমে গেল, আর বের হচ্ছে না সে। যেন খাটের নিচে চিত হয়ে শুয়ে তার সঙ্গে মজা করছে। আর কি আশ্চর্য, তখনই বিথি দেখে তার ঘরের দরজাটা খুলে গেল। বাবা দাঁড়িয়ে দরজায়। ভয় পেয়েছিস মা? হ্যাঁ বাবা, ভীষণ ভয় পেয়েছি। আয় মা, আমার কোলে আয়। ওকে, ধারে মেয়েকে কোলে করে নিয়ে ঘুরছো কেন? ও ভয় পেয়েছে। বাবা বিথিকে পাশে শুয়ে দেন এবং নিজেও শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে বিথি। পরদিন ব্রেকফাস্ট টেবিলে চা খেতে খেতে বাবা বলেন, কি রে বিথি, কাল রাতে কখন আমাদের ঘরে এলি? মানে ভয় পেয়ে এসেছিলিস? তুমি তো আমাকে নিয়ে এলে। আমি? তোমার মনে নেই বাবা? বিথি গত রাতের সমস্ত ঘটনা বাবাকে খুলে বলে। বাবা মা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালেন, কোনো কথা বললেন না। মা, আমি আর ও ঘরে শোবো না। ঠিক আছে মা, আর ও ঘরে শুতে হবে না।
মাও মাথা নেড়ে সায় দেন। বিথি মনে মনে হাঁপ ছেড়ে বাঁচে, মনে মনে সেই বাচ্চাটাকে ধন্যবাদ দেয় সে। ওর কারণেই আরো কিছুদিন বাবা মার সঙ্গে ঘুমানো যাবে, তাই বা মন্দ কি। ছোট এই বিথি নামের মেয়েটির সাথে পরিচয় হয়ে আশা করি ভালো লাগলো আপনাদের। আহসান হাবিবের এইরকম ভয়ঙ্কর ছোট ছোট গল্প শুনতে ইচ্ছুক থাকলে আমাদের এই ননস্টপ সিরিজটি শুনতে থাকুন। আমাদের পরবর্তী নিবেদন বিড়াল। কদিন ধরে নোমানের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। অস্বস্তিকর একটা অনুভূতি, কিন্তু কে কে তাকিয়ে আছে সেটাই ধরা যাচ্ছে না। কি রাত কি দিন, কেউ যেন 24 ঘন্টা তাকিয়ে আছে তার দিকে। কি সে, কে সে? তবে না, খুব শীঘ্রই নোমান আবিষ্কার করে ফেলল সেই অনুসরণকারী আসামিকে। একটা বিড়াল, স্রেফ একটা সাদা ছোট্ট বিড়ালের বাচ্চা, চোখ দুটো নীল, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। কখনো টেবিলের তলা থেকে তো কখনো বিছানার তলা থেকে, একদম স্থির দৃষ্টিতে। তার তাকিয়ে থাকাটা অস্বস্তিকর, তবে এখন অস্বস্তিটা একটু কম, কারণ তাকিয়ে থাকার বস্তুটি একটা ছোট্ট সুন্দর নির্ভেজাল বিড়ালের বাচ্চা ছাড়া আর কিছুই নয়। বিড়াল নোমানের প্রিয় প্রাণী, কিন্তু এই বিড়ালটি তার কাছে আসে না। ধরতে গেলে লাফিয়ে সরে যায়, ফের তাকিয়ে থাকে। খুব শীঘ্রই নোমান বিড়ালটির উপর বিরক্ত হয়ে উঠল। সে সিদ্দিককে ডেকে পাঠালো। আমায় ডাকছিলেন বাবু? একটা কাজ করো তো। কি বাবু? ওই যে সাদা বিড়ালটা, ওটাকে ধরে ফেলে দিয়ে আসো তো, অনেক দূরে ফেলে দিয়ে আসবে, বুঝলে? কোন বিড়ালটা বাবু? আরে ওই তো খাটের নিচে বসে আছে যেটা। কোথায় বাবু? নোমান অত্যন্ত বিরক্ত হলো, রেগে গিয়ে বলল, গাধা কোথাকার, চোখে দেখতে পাও না নাকি? ওই যে ওখানে খাটের পায়ের কাছে বসে আছে যে বিড়ালটা। সিদ্দিক অবাক হয়ে খাটের পায়ার দিকে এগিয়ে যায়। তার চেয়েও অবাক হয়ে নোমান লক্ষ্য করে সিদ্দিক এদিক ওদিক উঁকিঝুঁকি মারছে, যেন বিড়ালটাকে খুঁজছে। কিন্তু বিড়ালের বাচ্চাটা এক বিন্দুও নড়ল না, যেন সিদ্দিক বলে ওখানে কেউ নেই। আর কি আশ্চর্য, তখনও বিড়ালটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। খুব শীঘ্রই নোমান টের পেল যে ওই সাদা বিড়ালটিকে শুধু সেই দেখতে পায়, আর কেউ না। সে আব্দুল আর সিদ্দিককে বারবার ডেকে এনে বলেছে, শোনো তোমরা দুজন ভালো করে খুঁজে দেখো তো এই ঘরে কোনো বিড়াল আছে কিনা। নোমান দেখেছে বিড়ালটি দরজার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, কিন্তু আশ্চর্য, বাকি কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। এটাও কি সম্ভব? নোমান অবিবাহিত, বিয়ের বয়স চলে গেছে তা বলা যাবে না। একা থাকে পৈতৃক সূত্রে প্রাপ্ত বিশাল বাড়িতে। বাড়িতে কেয়ারটেকার সিদ্দিক আর দারোয়ান আব্দুল। একটা ঠিকে ঝি এসে রান্না বান্না করে দিয়ে যায়। এই তো নোমানের সংসার। নোমান কিছুই করে না, একসময় করত, কিন্তু এখন অবসর জীবনযাপন করছে। যদিও অবসর জীবন কাটানোর বয়স তার এখনো হয়নি। স্যার, সারা বাড়ি দেখেছি, কোথাও বিড়াল নেই। নোমান মাথা ঘুরিয়ে আব্দুলের দিকে তাকালো, দেখলো আব্দুল তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে।
তার চোখের মণি দুটো মনে হচ্ছে ঠিক গোল নয়, বিড়ালের চোখের মতো লম্বাটে। ঠিক আছে, যাও। আর সিদ্দিককে বলো তো 1 কাপ চা দিয়ে যেতে। নোমান এমনিতে খুবই শান্ত স্বভাবের মানুষ, চট করে উত্তেজিত হয় না। বিড়াল দেখতে পাওয়া না পাওয়ার ঘটনাতেও সে উত্তেজিত হলো না। ঠান্ডা মাথায় গোলমালটা ধরার চেষ্টা করতে লাগলো। নোমান তাকিয়ে দেখলো সিদ্দিক তাকিয়ে আছে তার দিকে। তারা কি তাকে পাগল টাগল ভাবছে? ঠিক তখনই সে খেয়াল করলো সিদ্দিকের চোখের মণি দুটো ঠিক গোল নয়, লম্বাটে। তার ভুলও হতে পারে, কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই তার বুকটা ধক করে উঠল। রাতে ঘুমাতে গিয়ে বিছানায় শুয়ে সারা রাত ছটফট করতে লাগলো নোমান। দারুণ একটা অস্বস্তি, কেন যেন মনে হচ্ছে 3 জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, 2জন মানুষ আর একজন বিড়াল। বিড়ালটাকে কদিন ধরে অবশ্য দেখা যাচ্ছে না, তারপরেও তার মনে হচ্ছে আশেপাশেই আছে কোথাও বিড়ালটা, তাকিয়ে আছে তার দিকে। সিদ্দিক আর আব্দুলও কদিন ধরে তাকাচ্ছে ঠিক বিড়ালের মতন, কেমন একটা কৌতূহলী চোখে। হয়তো ভাবছে তাদের মনি বোধহয় পাগল টাগল হয়ে গেছে। ভোর রাতের দিকে চোখ দুটো বুজে এলো নোমানের। হঠাৎ ছোট্ট একটা শব্দ হলো, ঘরের ভিতরে কিছু ঢুকলো যেন। ঘুম ঘুম চোখে নোমান ভাবলো, কে ঢুকলো? সেই বেড়ালটা, যেটাকে আব্দুল আর সিদ্দিক দেখতে পায় না, কিন্তু সে দেখতে পায়, যেটা তার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। বিড়ালটা বিছানায় লাফিয়ে ওঠার সঙ্গে সঙ্গে নোমান টের পেল বিছানাটা নড়ে উঠেছে। ছোট্ট বিড়ালটা লাফিয়ে উঠলে বিছানাটা এতটা নড়ে ওঠার তো কথা নয়। সে দেখতে চায়, কিন্তু তার সাহস হচ্ছে না। কি দেখবে সে? বুকের ভিতর হৃৎপিণ্ডটা ধক ধক করছে। ঠিক তখনই ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলল কেউ, সঙ্গে ভেসে এলো বিশ্রী গন্ধ। নোমানের অনুভূতিটা কেমন ভোঁতা হয়ে গেছে। একই সাথে ভয়, উৎকণ্ঠা আর বিস্ময় মিলে মিশে তাকে গ্রাস করেছে যেন। তবে সে নড়াচড়ায় টের পেল তার বিছানায় উঠে আসা 4 পেয়ের প্রাণীটি বিশাল, কিন্তু সেটি কোনো বিড়াল জাতীয় প্রাণী নয়, সেটা অন্য কিছু। ঠিক এই সময় বাইরের দরজায় কেউ যেন আঘাত করতে লাগলো। ভেসে এলো আব্দুল্লাহ সিদ্দিকের আওয়াজ, বাবু দরজা খুলুন। স্যার, ও স্যার, দরজাটা একটু খুলুন। নোমানের কানের ভিতর আব্দুল্লাহ সিদ্দিকের গলার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। সে হয়তো বলার চেষ্টাও করলো, কিন্তু টের পেল তার গলা দিয়ে ঘর ঘর ধরনের শব্দ হচ্ছে। নোমান দেখলো প্রবল জোরে শব্দ হতে লাগলো দরজায়। সে বুঝলো দরজা ভাঙার চেষ্টা হচ্ছে। কে জানে, হয়তো এখনই ভেঙে ফেলবে ওরা। ঘাড়ের কাছে তীব্র যন্ত্রণার একটা অনুভূতি হলো নোমানের। তবে কি বিড়ালটা কামড় বসিয়েছে? নোমানকে পাওয়া গেল না তার ঘরে। তার শূন্য বিছানায় পড়ে থাকতে দেখা গেল মরা একটা বিড়ালকে। এত বড় বিড়াল এই গ্রামে আগে কেউ দেখেনি। বিড়ালটা মৃত, ঘাড়ের কাছে রক্তের দাগ। অবশ্য সেটা বিড়াল কিনা কে জানে। এতক্ষণ আপনারা শুনছিলেন বিড়াল। আশা করি এই বিড়ালটি আপনাদের বাড়ির আশেপাশে থাকা আর 2-4টি বিড়ালের মতো নয়। এই গল্পটি একটু অন্যরকম। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। চলে যাই আমরা পরবর্তী নির্বাচিত গল্পে, দেওয়ালের মানুষ।
স্যার, লোকটা আমার ঘরে প্রায়ই আসে। তাই? জি, আইসা ঘরের কোনায় খাড়াইয়া থাকে। খাড়াইয়া থাকে আর আমার দিকে চাইয়া থাকে। ব্যাস এই? জি। আচ্ছা, দেখতে কেমন? মাথায় চুল কম, কালো রোগা আর লম্বা। কত লম্বা? অনেক লম্বা। 6 ফিট? না, আরো। ঘরের ছাদে মাথা ঠেকে। ডাক্তারবাবু এবার লোকটির দিকে ভালো করে তাকালেন। নিরীহ লোকটি তার বাসার নতুন দারোয়ান। আসলে তার বাসার দারোয়ান লাগে না, কিন্তু তারপরেও একজনকে রাখা হয়েছে। এর পেছনে অবশ্য একটা গল্প রয়েছে। মাসখানেক আগেকার কথা। তিনি একদিন বাজারে গিয়ে ফল কিনছিলেন। পরিমাণটা একটু বেশিই ছিল। 2 প্যাকেট ফল তিনি হাতে করে নিয়ে গাড়ির দিকে আসছিলেন। হঠাৎ একটা প্যাকেট ছিঁড়ে গিয়ে সব আপেল তার মাটিতে পড়ে গেল। বিব্রতকর পরিস্থিতি। এ সময় কোত্থেকে একটা লোক ছুটে এসে সবগুলো আপেল কুড়িয়ে গাড়িতে উঠিয়ে দিল। ডাক্তার এই অবাঞ্ছিত সাহায্যের জন্য খুশি হয়ে তার দিকে একটা 50 টাকার নোট বাড়িয়ে দিলেন, কিন্তু লোকটি নিল না। কি হলো? নাও। না স্যার, টাকা লাগবে না, একটা চাকরি দেন। ডাক্তারবাবু তার বলার ভঙ্গিতে হেসে ফেললেন। চাকরি যেন 50 টাকার নোটের মতো মানি ব্যাগে থাকে। মানি ব্যাগ থেকে যখন তখন বের করেই দেওয়া যায়। স্যার, বেতন লাগবে না, পেটে ভাতে থাকতে দিলেই হইবে। ঠিক আছে, গাড়িতে ওঠো। লোকটি খুব ব্যস্ত হয়ে গাড়িতে উঠে বসল। তারপর থেকেই সে তার বাসার দারোয়ান। বেতন 1500 টাকা। যদিও সে বলেছে বেতন লাগবে না। তার 3 কুলে কেউ নেই, শুধু থাকা আর খাওয়ার নিশ্চয়তা থাকলেই ইত্যাদি ইত্যাদি। তোমার তো 3 কুলে কেউ নেই, কিন্তু এই লোক তো দেখছি তোমাকে ছাড়ছে না, প্রতিদিনই আসে। জি, প্রতিদিন আসে। আচ্ছা, লোকটা কিভাবে ঢোকে তোমার ঘরে? প্রথমে দেওয়াল ছেদ করিয়া হাতটা ঢুকায়, তারপর ডান পাওড়া, তারপর পুরা শরীর লড়া। দেয়ালের ভেতর দিয়ে? জি স্যার। ইন্টারেস্টিং। স্যার, দেওয়ালে কোনো ক্ষতি হয় না, আমি হাত দিয়া দেখছি, রং চঙও ওঠে না। কতক্ষণ থাকে? যতক্ষণ না আমি জাগে না থাকি ততক্ষণ। আচ্ছা, তুমি নেশা করো? না স্যার। গুড। আচ্ছা, এখন যাও, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। জি স্যার। তুমি চায় কি দাও? কেন স্যার, আমি তো আদা দেই, চা পাতা দেই, চিনিও দেই। আচ্ছা, আর কি দাও? নুন দাও? জি স্যার। কেন? লবণ না দিলে আদা চা জমে না বাবু। ও আচ্ছা। স্যার, এই যে চা। মকবুল। জি স্যার। তোমার ঘরে যে লোকটা আসে সব সময় তার মাথা ছাদে থাকে? না স্যার, মাঝে মাঝে আমার সাইজেও আসে। আচ্ছা, লোকটা যখন আসে তখন কোনো শব্দ হয় না? হয় স্যার, হয়। কিরকম শব্দ হয়? কাপড় ছেঁড়া শব্দ হয়, আর পর পর করে একটা শব্দ হয়। আচ্ছা, তুমি যাও। রাত 1:30 বাজে। ডাক্তারবাবু তার ল্যাপটপে টাইপ করছেন। লেখাটা আজ শেষ করতেই হবে। অনেকদিন ধরে ঘটর ঘটর করছেন তিনি লেখাটা নিয়ে, কিন্তু এগোচ্ছে না। আজ মনে হচ্ছে এগোবে। শেষ হলেই আজই মেল করে দেবেন তিনি। এই সময় একটা শব্দ হলো, কাপড় ছেঁড়ার মতো একটা শব্দ, যেন কেউ আস্তে আস্তে পুরনো একটা কাপড় টেনে টেনে ছিঁড়ছে। ডাক্তারবাবু চোখ তুলে তাকালেন।
তার সামনের ফাঁকা দেয়ালটা দিয়ে একটা কিছু বেরিয়ে আসছে, মানুষের হাত। ডাক্তার চোখ বন্ধ করলেন। ফরফর করে কাপড় ছেঁড়ার শব্দটা আর নেই। ডাক্তার চোখ খুললেন। তারপর তিনি যা দেখলেন তা দেখে তার শরীর দিয়ে একটা ঠান্ডা শীতল ভয়ের স্রোত নেমে গেল। ঘরের কোনায় দাঁড়িয়ে আছে সে মাসখানেক আগের বাজারে দেখা লোকটি, যাকে তিনি দারোয়ান রেখেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ঘরের সব দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও সে ঘরের মধ্যে প্রবেশ করলো কি করে? স্যার, উনি আজকে আসেন নাই, তাই আমি আসলাম। এই শীতের রাতেও ডাক্তার দরদর করে ঘামতে লাগলেন। এই গল্পটি একটি ভিন্ন স্বাদের গল্প। আশা করি এই গল্পটিও আপনাদের মন জয় করেছে অন্য সব গল্পের মতো। তাই চলে যাচ্ছি আমরা একটি নতুন গল্পে। গল্পটি হলো সঙ্গী। দুই বন্ধুর কথোপকথনের মধ্যে এক অদৃশ্য ব্যক্তির প্রবেশ নিয়ে এই গল্প। শুরু হচ্ছে এই ননস্টপ সিরিজের শেষ গল্প, সঙ্গী। ভূতের কাজ হচ্ছে মানুষকে ভয় দেখানো। ব্যাস এই তো এছাড়া আর কি? আরে না, আমার মনে হয় ভূতের আরো কিছু কাজ আছে, থাকা উচিত। কেন এ কথা বলছিস কেন? বুঝলে, প্রকৃতিতে কারণ ছাড়া কিছু নেই। ভয় দেখানো কোনো কারণ হতে পারে না। ভূতের নিশ্চয়ই অন্য কোনো কাজ আছে, তারা অন্য কিছু করে। কি করে? সেটাই তো ভাবছি। তুই তাহলে ভাবতে থাক, আমি চলি। চলি মানে? আমি একা থাকবো নাকি? পরে ভূতে এসে আমার ঘাড় মারতে হবে। মটকাক, তোর ঘাড়ের ওপর ওই মাথাটার আদৌ কোনো দরকার নেই। মজিদ সত্যি সত্যি চলে যায়। সেলিম ঝিম মেরে বসে থাকে। তার একটু নেশা হয়েছে। সে সাধারণত পান করে না, কিন্তু আজ মজিদের পাল্লায় পড়ে একটু ব্র্যান্ডি খেয়েছে। তাতেই মনে হচ্ছে ঘাড়ের উপর মাথাটার কোনো নিয়ন্ত্রণ নেই তার। তারা কয়েকজন মালদার বন্ধু মিলে এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে স্রেফ আড্ডা মারার জন্য। এক এক দিন এক এক বিষয় নিয়ে আড্ডা হয়। আজ অবশ্য কেউ আসেনি, মজিদও চলে গেল। সেলিম গ্লাসে আর একটু ব্র্যান্ডি ঢালে। মজিদ আজকেও বোতলটা নিয়ে যায়নি। নিয়ে গেলে হয়তো আর খাওয়াও হতো না। হঠাৎ খুট করে একটা শব্দ হলো। সেলিম তাকিয়ে দেখে সামনে মজিদ দাঁড়িয়ে আছে। কি রে, আবার ফিরে এলি যে? মজিদ কোনো কথা বলছে না। তাকে খুব লম্বা এবং ঝাপসা দেখাচ্ছে। তার মানে ব্র্যান্ডিটা বোধহয় একটু বেশি খাওয়া হয়ে গেছে। কি রে মজিদ, কথা বলছিস না যে? আমি মজিদ না। তাহলে কে? মজিদের ভূত? বলতে পারিস। সেলিম তাকিয়ে দেখে তার সামনে মজিদ দাঁড়িয়ে আছে তো ঠিকই, কিন্তু ফ্লোর থেকে ঠিক 1 ফুট উপরে, আর মাঝে মধ্যে একটু একটু দুলছে। কি উল্টো পাল্টা বলছিস? খেলাম আমি আর মাতলামি করছিস তুই? ঠিকই বলছি, একটু আগেও মজিদ ছিলাম, এখন মজিদের ভূত। সেলিমের নেশা মনে হয়
সত্যি সত্যি কেটে গেল। একটা সিগারেট ধরিয়ে উঠে দাঁড়ালো সে। সত্যি সত্যি দরজার কাছে মজিদ মাটি থেকে উঠে 1 ফুট উপরে দাঁড়িয়ে। এজন্যেই তাকে একটু বেশি লম্বা লাগছিল। তুই তাহলে সত্যি মজিদের ভূত? হ্যাঁ, এখান থেকে বের হয়ে গাড়ি ঘোরাতে গেলাম, তখন হঠাৎ একটা 5 টনি লোডের ট্রাক এসে মেরে দিল। একদম স্পট ডেড। প্রচন্ড শব্দ হয়েছিল। টের পাসনি? না তো। বিকট শব্দ হয়েছে। আমার গাড়িটা দুমড়ে মুচড়ে পিষে গেছে একেবারে রাস্তার সঙ্গে। শক ওয়েভে এই ফ্ল্যাটের জানলাগুলো সব কেঁপে উঠেছিল। আমি টের পেয়েছি। তখনই তো আমি মারা গেলাম। তারপরেই তুই ভূত হয়ে গেলি? তুই ভয় পাচ্ছিস? না। তোর কথাই ঠিক রে। ওই যে বললি না, ভূতেদের অন্য কোনো কাজ আছে বা থাকে ভয় দেখানো ছাড়া? ভয় দেখানো আসলে কোনো কাজ না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা কাজটা কি? ভূতেরা আসলে খুব ভিতুরে। মানে? তারা যখন তাদের আশ্রয় হারায়, মানে শরীরটা হারায়, তখন তাদের জগতে একা একা ফিরে যেতে ভয় পায়। তাদের জগৎ মানে? তাদের মানে আমাদের আলাদা একটা জগৎ আছে না, সেখানে ফিরে যেতে হয়। আমাকেও যেতে হবে। যাচ্ছিস না কেন? যা। কিন্তু ওই যে একা একা যেতে ভয় পাচ্ছি। তুই চল না। এটাই ভূতেদের কাজ, সঙ্গী খুঁজতে আসে তারা। সেলিম বুঝতে পারে সে অতিরিক্তই খেয়ে ফেলেছে। নেশাটা এখনো কাটেনি তার, তাই এসব উল্টো পাল্টা দেখছে সে। পাশের বেসিনে মাথাটা ধুয়ে ফিরে তাকায় দরজার দিকে। না, এখন আর মজিদ দাঁড়িয়ে নেই ওখানে। জায়গাটা একদম ফাঁকা। সেলিম ফ্ল্যাটের দরজা লক করে লিফটের দিকে এগিয়ে যায়। এটা 16 তলা, টপ ফ্লোর। হঠাৎ লিফটটার সাথে গিয়ে আটকে গেল। বাটন টিপল সেলিম। লিফট রওনা দিয়েছে। প্রথমে 8-এ এলো, তারপর 9, 10, 11, 16। লিফটের দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে পা বাড়ালো সেলিম, কিন্তু পা ঠিক লিফটের মেঝেতে পড়ল না। লিফট আসেনি, শুধু দরজাটা খুলেছে। সেলিম তলিয়ে গেল লিফটের অন্ধকার সুড়ঙ্গ দিয়ে নিচে, অনেক নিচে। সে খেয়াল করলো, বা খেয়াল করার কথাও না, অনেক নিচে উপরের দিকে হাসি মুখে তাকিয়ে আছে মজিদ, তার সঙ্গীর অপেক্ষায়। এতক্ষণ আপনারা শুনছিলেন সঙ্গী। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। কেবল এই গল্পই নয়, আমাদের গোটা ননস্টপ আহসান হাবিব সিরিজটি মন জয় করেছে। এরম বিভিন্ন গল্প ও বিভিন্ন সিরিজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন। আগামী দিনে আমরা জানাতে চলেছি আরও নানা ধরনের গল্প ও নিত্য নতুন সিরিজ। ধন্যবাদ।